প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা ৪ কমিশনের। সংবিধান, নির্বাচন পদ্ধতি, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের সুপারিশ ফেব্রুয়ারিতে দেবে বাকিরা। দুর্নীতির অভিযোগে চাপের মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন জেলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরে দাঁড়ানোর ঘোষণা, নিজেকে নির্দোষ দাবি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান স্ত্রী সহ জিবির জালে গ্রেফতার দেখানো হবে দুদকের মামলায়। আজই তোলা হবে আদালতে। এবং ইঞ্জিন সংকটের রেলওয়ে, বহরের ২৬৩টির ৭০% মেয়াদ উত্তীর্ণ। পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন বন্ধের শঙ্কা, চলতি বছর যুক্ত হতে পারে ৩০টি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ বলেছেন, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। রায়ে বেগম জিয়া, তারেক রহমান সহ সবাই ক্ষুণ্ণ হওয়া সামাজিক মর্যাদা ফিরে পাবেন বলে মনে করেন সর্বোচ্চ আদালত। এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে, সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্দোষ প্রমাণিত হওয়ায় বেগম জিয়া, তারেক রহমান সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া সবাই হারানো সম্মান ফিরে পাবেন। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট, নট গিলটি প্রমাণিত হলো। যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালতের যে রায় দিয়েছেন সেই রায়ের একটি কপি আমার হাতে এসেছে এবং সংক্ষিপ্ত একটি রায়, 1 পৃষ্ঠার একটি রায়, যেখানে বলা হয়েছে যে যারা আপিল করেছেন তাদেরকে সবাইকেই খালাস দেওয়া হয়েছে। আর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে হাইকোর্ট এবং নিম্ন আদালত যে রায় দিয়েছেন এই মামলায়, সেই রায়টি বাতিল করা হলো। তৃতীয় পয়েন্টে যেটি বলা হয়েছে যে এই মামলাটিতে যে আইন রয়েছে সেই আইনের প্রতিটি ক্ষেত্রেই অপপ্রয়োগ হয়েছে এবং এই মামলার বিচারের পুরো প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে যে শুধুমাত্র যারা আপিল করেছেন তারাই এই খালাসের সুবিধা পাবেন না, যারা আপিল করতে পারেননি তারাও এই খালাসের সুবিধা পাবেন। অর্থাৎ তারেক রহমান যেহেতু আপিল করতে পারেননি, তিনিও খালাসের সুবিধাটি পাবেন। আর চতুর্থ পয়েন্টে যেটি বলা হয়েছে যে এই মামলা হওয়ার কারণে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ অন্য আসামিদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সেই মর্যাদাটি আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। কারণ তারা যেহেতু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদেরকে যে সামাজিকভাবে হেয় করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে নানা রকম কটু কথা বলতেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মামলা নিয়ে বেগম জিয়াকে খোঁটা দিতেন, সেই ধরনের যে সামাজিক মর্যাদা তাদের ক্ষুণ্ণ হয়েছে সেটি আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, এমনটি কিন্তু দেশের সর্বোচ্চ আদালত মনে করেন। আর এই মামলাটির ব্যাকগ্রাউন্ড যদি বলি, যে 111-এর সময় বিতর্কিত সেনা সমর্থিত সরকার এই মামলাটি বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করেছিল এবং আওয়ামী লীগের সময় এসে দেখা গেছে যে 2018 সালের 8 ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের আগে খুব তাড়াহুড়া করে এই মামলায় বেগম জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়, 5 বছরের কারাদণ্ড হয়, তারেক রহমানের 10 বছরের কারাদণ্ড হয়। সবচাইতে আশ্চর্যের বিষয় হয়েছে, যেটি বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, যে নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে যখন কোনো আসামি আপিল করেন
তাহলে হয়তো সাজা কমে অথবা বহাল থাকে বা তিনি খালাস পান। কিন্তু একমাত্র বেগম জিয়ার ক্ষেত্রেই হয়েছে যে নিম্ন আদালতের সাজা যা হয়েছিল তার চেয়ে বেড়ে গেছে, এটিকে নজিরবিহীন তারা বলছেন। এবং সে সময় বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বারবারই বলে আসছেন যে একতরফাভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনার নির্দেশে বিচার বিভাগ বেগম জিয়াকে সাজা দিয়েছিলেন। এবং আজকে খালাসের মধ্য দিয়ে যেটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এবং এই যে রায় দিয়েছেন এই রায়টি বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন বা ইতিহাস হয়ে থাকবে বলে মনে করছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। এই ছিল সর্বোচ্চ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন। প্রায় এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রেখেছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা, জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে শুক্রবার বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে অবস্থা বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয়। শি ইজ রানিং 79, যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড। কিন্তু মনে রাখতে হবে হয় দ্যাট ইজ ফিজিবল, হয় দ্যাট ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না, অথবা কীভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন, আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো, এইসব অনেক জিনিস আছে। কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই, ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবো। তিনি আরও বলেন, সুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার জন্য দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের এর বাইরেও পৃথিবীর মানুষ যারা ওনার জন্য, ওনার ওয়েল উইশার, সবার কাছে ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। এবং উনি নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন, সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন। আগামী শুক্রবার লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হবে বলে জানান যুক্তরাজ্য বিএনপি সভাপতি MM মালেক। আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি এবং প্রত্যেকটা বাংলাদেশে এবং দেশের বাইরে ভিতরে যারা আছেন, যে যেখানে আছেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে যান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে 4 কমিশন। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের প্রধানরা ডক্টর ইউনূসের হাতে প্রস্তাবনা তুলে দেন। এ বিষয়ে বিকেলে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরবে সরকার। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে সরকার। অন্যান্য সংস্কার কমিশন রিপোর্ট দেবে ফেব্রুয়ারিতে। এই মুহূর্তে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাব তার কাছে। তাজওয়ার, ঠিক 11:30টায় রাজধানীতে তেজগাঁওয়ে যে প্রধান উপদেষ্টার কার্যালয় আছে সেখানে 4টি সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার হাতে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং এর পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন, যেটি গত 3.5 মাস ধরে কাজ হয়েছে, সেটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন এবং এখন তার ভিতরে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এবং কয়েকটি ছবিও আমাদের হাতে এসেছে, যেখানে দেখা গেছে যে পূর্ণাঙ্গভাবে তারা যে সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো সেগুলো বই আকারে প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন এবং এর পরবর্তীতে হয়তো বিকাল 3টায় উপদেষ্টারা একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন। সেখানে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে কী কী সুপারিশ আসলো সেই কমিশনগুলোর প্রতিবেদনে এবং এর প্রেক্ষিতে কিভাবে আসলে সেগুলো বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো এবং যে গভর্নেন্সের যে স্ট্রাকচার আছে সেটিতে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে হয়তো সেখানে আলোচনা হবে। তবে গতকাল থেকে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের সদস্য, তিনি যে
প্রেস ব্রিফিং করেছে তার থেকে কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে তিনি বলেছিলেন আগামীতে যে যে গণপরিষদ নির্বাচন হবে কিংবা যেই সরকারি নির্বাচন করে আসুক তারা কিন্তু এই সুপারিশগুলো কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটি নিয়ে চিন্তা করবেন, কিংবা জনগণ যদি চায় তাহলে এই সরকারি এই সুপারিশগুলো আসলে কার্যবিধিতে প্রয়োগ করার মতো একটি প্রক্রিয়ায় নিতে পারে। তবে যেটি আমরা জানি যে গত অক্টোবর মাসে 6টি সংস্কার কমিশন প্রথমে গঠন করা হয়েছিল, তার মধ্যে থেকে 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন দিয়েছে, যদিও তাদের প্রথমত ডিসেম্বর 31-এর মধ্যে দিন ধার্য করা হয়েছিল, কিন্তু তাদের কাজ সেটি সম্পূর্ণভাবে শেষ না হয় 2 সপ্তাহ তারা সময় বাড়িয়ে আজকে প্রতিবেদন প্রকাশ করেছেন। এছাড়াও কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন যে অপর 2টি সংস্কার কমিশন আছে যেগুলো হচ্ছে প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যেও ছিল, তারা এ মাসের শেষ নাগাদ অর্থাৎ 31 জানুয়ারি নাগাদ কিন্তু তারা প্রতিবেদন প্রকাশ করবেন। এছাড়াও কিন্তু আরও 5টি সংস্কার কমিশন আছে যারা ফেব্রুয়ারি 2য় সপ্তাহে হয়তো তাদের প্রতিবেদন প্রকাশ করবেন। তো আরও বিস্তারিত হয়তো প্রেস ব্রিফিংয়ের পরে জানতে পারবো, কিংবা আমরা জানার চেষ্টা করছি যে কিভাবে কি সুপারিশগুলো আসলো তাদের প্রতিবেদনে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। তেজগাঁও থেকে তাজওয়ার মাহমুদ সেম। সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি, তবে নিজেকে নির্দোষ দাবি করেন টিউলিপ। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। তার পদত্যাগের পরই লেবার পার্টির এমা রেনল্ডসকে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে পরিবারের সদস্যদের সঙ্গে তার নামও উঠে আসে। অবশেষে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন। আমরা আসলে পুরো কমিউনিটি এখন বিব্রতকর অবস্থার মধ্যে আছি। যদি টিউলিপ সিদ্দিক আগে রিজাইন করতেন তাহলে তো এত লেখালেখি হতো না আমাদের কমিউনিটিকে নিয়ে। আজকে তো পুরাটা কমিউনিটি বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে তারা লিখলো। টিউলিপ লেবার পার্টির এমপি। লেবার পার্টি অনেক স্বচ্ছ পার্টি। লেবার পার্টি কারো উপরে যদি একটু 1% কোনো এলিগেশনের সত্যতা পায় সাথে সাথে সাসপেন্ড করে। নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন। দাবি করেন সংস্থাটির উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি। তবে এই ঘটনায় তার রাজনৈতিক ক্যারিয়ারে টানপোড়েন দেখা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। যতখানি তিনি আগে গেছেন ততখানি তিনি তার ধরাস, ততখানি তিনি পিছিয়ে গেছেন এই আজকের এইসব ঘটনাতে। ব্রিটিশ বাংলাদেশি যারা এইখানে মেইন স্ট্রিম পলিটিক্স করছে বা অদূর ভবিষ্যতে পলিটিক্স করতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা অশনি সংকেত। টিউলিপ পদত্যাগ করার পরে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নতুন অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ 14 বছর পর ক্ষমতায় আসা লেবার দল নতুন করে হোঁচট খেল টিউলিপ সিদ্দিকির পদত্যাগের মাধ্যমে। একই সাথে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেল। এখন দেখার বিষয় টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জল কোথায় গিয়ে গড়ায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করবে সরকার। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘোষণার পর এক বিবৃতিতে কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $5 বিলিয়ন অপব্যবহার নিয়ে চলমান তদন্ত পূর্ববর্তী সরকারের দুর্নীতির চিত্রই প্রকাশ করে। এসব দুর্নীতি বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করছে। বিপুল অর্থ পাচারের ফলে দেশে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। যুক্তরাজ্য সহ সব বন্ধু রাষ্ট্র এমন অপরাধের বিচারে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। সময় সংবাদে আরও থাকছে, সব জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম কাস্টমস হাউজে 100 গাড়ি নিলাম। ছিল এমপিদের আনা বিলাসবহুল ল্যান্ড ক্রুজারও। 400 কোটি টাকা রাজস্ব আদায়ের আশা। ছাগলকাণ্ডে বহুল আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয় থেকে
আজ তাকে তোলা হবে আদালতে। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। গত বছর কোরবানির ঈদের সময় ছাগল কাণ্ডে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর চলতি বছরের শুরুতে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউরের প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে 3টি মামলা করে দুদক। পরে মতিউর তার প্রথম স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, এখনও আমরা যতদূর জানি যে এখনও ডিবি কার্যালয়ে কিন্তু এনবিআরের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান এবং গ্রেপ্তারকৃত তার স্ত্রী এখনও রয়েছে ডিবি কার্যালয়ে। কিছুক্ষণ পরেই মূলত সূত্রমতে তাদেরকে আদালতে নেওয়া হবে। আপনারা জানেন যে গত রাতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যতদূর জানি যে তাদের বিরুদ্ধে দুদকের যেই 3টি মামলা রয়েছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে। যতদূর জানি ইতিমধ্যে দুদকের যে কর্মকর্তারাও ডিবি কার্যালয়ে এসছেন এবং তারাও আলোচনা করছেন, কথা বলছেন এবং পরবর্তী সময়ে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে এই এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সেই সাথে তাদের যে অবৈধ সম্পদের পাহাড়, সেই সম্পদের পাহাড়ও কিন্তু প্রমাণিত হয়েছে, দুদকের হাতে এসছে। তাদের কাছে যে তথ্যপত্র চেয়ে দুদক চিঠি দিয়েছিলেন সেখানেও কিন্তু দুদক বেশ কিছু ঘাপলা পেয়েছেন। কোটি কোটি টাকা সেখানে হেরফের দেখানো হয়েছে, আবার অনেক সম্পদের বিবরণী সেখানে উঠে আসেনি। সব মিলিয়ে দুদক কিন্তু তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবতীয় এই তদন্তটি পরিচালনা করছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং আপনারা জানেন যে এই ছাগল কাণ্ডের যে বিষয়টি উঠে আসে আলোচিতভাবে, সেটা কিন্তু গত বছরের কোরবানি থেকেই মূলত আলোচিত বিষয়। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছেলে মূলত কোরবানি থেকে একটি বিশাল মূল্যে ছাগল কিনেন, যেটা 15 লক্ষ টাকা দাম হাঁকানো হয়। তারপরেই মূলত তাদের লাইফস্টাইল, তাদের অবৈধ সম্পদ, তাদের চলাফেরা সব কিছুই কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসে এবং প্রশাসনের কর্মকর্তারা সেটা ফলো করতে থাকে। পর্যায়ক্রমে কিন্তু তাদের যে দুর্নীতির মহাযজ্ঞ চলছিল এনবিআরের যেই সাবেক কর্মকর্তার, সেটাও কিন্তু সামনে আসে। তার স্ত্রীর নামে যেই সম্পদগুলো সেগুলো সামনে আসে। সবগুলো পর্যালোচনা করেই তারা অভিযুক্ত হন এবং সেই অভিযোগের প্রমাণের ভিত্তিতেই মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং আমরা যতদূর জানি সেই মামলাতেই, দুদকের মামলাতেই তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। কিছুক্ষণ পরেই মূলত তাদেরকে আদালতে নেওয়া হবে, সেই তথ্য আমরা জেনেছি। তো সব মিলে এই ছিল এই মুহূর্তে। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল। চরম ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন মাত্র 263টি, যা আছে তারও 70% মেয়াদ উত্তীর্ণ। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। কর্মীরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। আর রেলওয়ে বলছে এবছরেই রেল বহরে অন্তত 30টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। নাজবুস সালেহের প্রতিবেদন। 1980 সালের শুরুর দিকে জাপান থেকে 2500 সিরিজের 18টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। 1.5 যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর 10-12টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির 3টি ব্রেকের 2টিই কাজ করে না কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই। গ্লাসগুলো গোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন এসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহজে আপনার এই গাড়ি দাঁড় করানো যায় না, ব্রেক সঠিকভাবে কাজ করে না, স্পিড কম হয়। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। কমলাপুর লোকোশেডের মেকানিকরা বলছেন রেলবহরে যুক্ত আছে পাকিস্তান আমলের ইঞ্জিন। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। এখন আর মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না এসব ইঞ্জিনের। 50-60 বছরের ইঞ্জিন আছে। এখন আমরা বর্তমানে যে কাজ করতেছি, এই কাজে গিয়ার কেসিংয়ের বোল্ট ঠিক থাকে না, মাথার বোল্ট ঠিক থাকে না। 20 বছর আগে এটার মেয়াদ গেছে গা। এটা যে রাস্তা থেকে আইছে হারাই বাতিল লেগে গেছে গা। যন্ত্রপাতি তো এইসব পাওয়া যাচ্ছে না, আমরা
এক গাড়ি থেকে আরেক গাড়িতে এইগুলা দিয়ে মেরামত করে চালাইতেছি আর ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রেলকর্মীরা বলছেন, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। তাদের আশঙ্কা, যদি দ্রুত মিটার গেজের নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায় তাহলে 2 বছরের মধ্যে এ রুটে বন্ধ হবে অনেকগুলো ট্রেন। আগামী 2 বছরের ভিতরে যদি আপনি মিটার গেজ ইঞ্জিনের মূল বহরে যদি আপনি অন্তত ইঞ্জিন স্থাপন করতে না পারেন, পূর্বাঞ্চলের ট্রেন অনেকগুলো ট্রেন আপনাকে বন্ধ করে দিতে হবে। এ বছরই রেলবহরে 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার কথা জানিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন, পাইপলাইনে আছে আরও 2-3টি প্রকল্প। 30টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের কেনার একটা প্রক্রিয়া চলছে। কুরিয়ার ফান্ডে আরও কিছু ইঞ্জিন ক্রয়ের আমাদের পরিকল্পনা আছে। গত 15 বছরে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা খরচ হলেও কাটেনি ইঞ্জিন সংকট। 1.5 দশক আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও এই ইঞ্জিনটি দিয়ে চলছে ট্রেনের যাত্রী পরিবহন, ফলে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। অথচ গত 14 বছরে রেলের উন্নয়নের খরচ হয়ে গেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। রেল কর্মীরা বলছেন, আগামী 2 বছরের মধ্যে যদি মিটার গেজের অন্তত 50টি লোকোমোটিভ সংগ্রহ করা না যায় তাহলে বন্ধ হয়ে যাবে এ রুটের অনেকগুলো ট্রেন। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। মামলাসহ সব জটিলতার অবসান ঘটিয়ে 100টি গাড়ি অবশেষে নিলামে বিক্রি করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর মধ্যে বিভিন্ন সময়ে সংসদ সদস্য কোটায় শুল্ক মুক্ত সুবিধায় আনা 31টি ল্যান্ড ক্রুজারও রয়েছে। ইতোমধ্যে এসব গাড়ির ইনভেন্টরিও শেষ হয়েছে। কাস্টমস ইতিহাসের সবচেয়ে বড় গাড়ি নিলাম থেকে অন্তত 400 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। 60% হিসাবে 9,50,00,000 টাকা রিজার্ভ ভ্যালু নির্ধারণ করে নিলামে তোলা হয়েছে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের নামে শুল্ক মুক্তি সুবিধা আনা 31টি ল্যান্ড ক্রুজার। তার সঙ্গে যুক্ত হবে 25% ভ্যাট এবং ট্যাক্স। সব মিলিয়ে এই 31টি গাড়ি থেকে রাজস্ব আদায় হবে অন্তত 221 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে কারশেড সহ বিভিন্ন পয়েন্টে বর্তমানে 900-র বেশি আমদানি করা গাড়ি রয়েছে, যেগুলো নানা জটিলতার কারণে আমদানিকারক ছাড় করছেন না। গাড়িতে তো ডিউটি ট্যাক্স অনেক বেশি, এত টাকাটা এখান থেকে দিয়ে সে তার শোরুমে নিয়ে যাবে, এই কারণে লিকুইড ক্রাইসিসের কারণে হতে পারে, বা যেহেতু এখন বাজারে চাহিদাটা কম হয়তো বা এই কারণে এখন যেহেতু নিলামে চলে যাচ্ছে, এই কারণে সে এখন বাধ্য হয়ে নিচ্ছে আর। জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুমোদন পাওয়ার পর নিলামে তোলা 100টি গাড়ির ইনভেন্টরি শেষ করে অন্তত 50টির ভ্যালু নির্ধারণ করা হয়েছে। তবে বন্দরের খোলা শেডে পড়ে থাকা 300 গাড়ি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। বন্দরের অভ্যন্তরে 300টা গাড়ি যে নষ্ট হয়ে যাচ্ছে, ওটার দ্রুত কেন ব্যবস্থা করা হচ্ছে না নিষ্পত্তির জন্য, এবং ওটার দ্রুত ব্যবস্থা করলে রাজস্ব অনেক বেশি আহরণ হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে কাজ সেরে পড়ে থাকা 30টি সিমেন্ট মিক্সার মেশিন এবং 10টি ড্রাম ট্রাকও নিলামে বিক্রি করবে কাস্টম হাউস। আর কোনো জটিলতা নয়, মামলাসহ সব ধরনের দীর্ঘসূত্রিতা এড়িয়ে অবশেষে নিলামে উঠছে এখানকার 100 গাড়ি, যার মধ্যে রয়েছে 31 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা 31টি প্রাডো ল্যান্ড ক্রুজার। আর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 কোটি টাকা। যেহেতু গাড়িগুলো এখনও একেবারে নতুন, চলাচল উপযোগী, আর তাই দ্রুত নিলামে বিক্রি করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে, এমনটি আশা করছেন কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথের বড় বিলে চলছে পদবাওয়া উৎসব। এতে অংশ নিয়েছেন কয়েকশো মানুষ। সেখানে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাব তার কাছে। চলছে উৎসব মুখর পরিবেশে মাছ শিকার, সেটি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণ বড় বিলে এই মাছ শিকার চলছে। সকাল 11টায় শুরু হয়েছে এই উৎসবের। প্রতি বছর মানুষজন অপেক্ষা করে এই দিনটির জন্য। সবাই যেমন ঈদের উৎসবের জন্য অপেক্ষা করে, তেমনি এই বছর প্রতি বছরই এই মাছ শিকার উৎসবের জন্য অপেক্ষা করে, যেটাকে পলবাওয়া উৎসব বলে প্রতি বছর এটি অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এটি বিশ্বনাথ উপজেলার যে দৌলতপুর ইউনিয়ন গোয়াহরি যে গ্রামের বাসিন্দারা আছে, তারা সবাই মিলে এটি আয়োজন করে থাকে এবং সারা বছর অপেক্ষা করে থাকেন কখন তারা এই দিনটি আসবে এবং এই দিনে তারা মাছ শিকার করবে।
জানিয়ে রাখতে চাই গতকাল যেহেতু মকর সংক্রান্তি গেল, প্রতি বছর মাঘ মাসের 1 তারিখে এই পলোবাওয়া উৎসব অনুষ্ঠিত হয় এবং এই উৎসবটি প্রায় 200 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবটি গ্রামবাসীর জন্য একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করে এবং শুধু জানেন যে সিলেটের বিশ্বনাথ উপজেলা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রবাসীরা বিদেশ থেকে কিন্তু দেশে এসেছেন এবং এই উৎসবে যোগ দিয়েছেন, উপভোগ করেছেন, মাছ শিকার করেছেন। আমরা কয়েকজন প্রবাসীর সাথে কথাও বলেছি, কেউ গ্রিস থেকে এসেছেন, কেউ লন্ডন থেকে এসেছেন, কেউ কানাডা থেকে এসেছেন শুধুমাত্র এই উৎসবে মাছ শিকার করবেন বলে। এবং এখানে ছোট বড় বৃদ্ধ সকলেই এসেছে মাছ শিকার করতে। এখানে বোয়াল, কাতলা, রুই, তারপর হচ্ছে ঘনিয়া, শোল মাছ, এ ধরনের মাছ কিন্তু শিকার করেছে। পোলো বা উৎসব পোলো যারা ব্যবহার করেছেন তারা এই মুহূর্তে উঠে গেছে, যেহেতু সকাল 11টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে জাল নিয়ে তারা বিলে নেমেছেন এবং মাছ শিকার করছেন। ছোট ছোট মাছ, অনেকের জালে বড় বড় মাছও ধরা পড়েছে। তবে এই বছর কচুরিপানা কম থাকায় কিন্তু কম মাছ রয়েছে এই বিলে। এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা বলছেন প্রত্যেকের ঘর থেকে কিন্তু এসেছেন এই মাছ শিকার করার জন্য। যাদের বাড়িতে পুরুষ নেই তারা অন্য একজনকে ধার করে নিয়ে আসা হয়েছে মাছ ধরার জন্য এবং এই গ্রামের প্রত্যেকে আজকে মাছ খাবে, প্রত্যেকের ঘরে মাছ পৌঁছে দেওয়া হবে। তো এই দিনটিকে কেন্দ্র করে এখানে আসলে উৎসবের আমেজ বিরাজ করে। এই ছিল আমার কাছে সিলেটের বিশ্বনাথ উপজেলায় যে পলোবাওয়া উৎসব চলছে এটির সর্বশেষ। জয়ন্ত কুমার দাস, সিলেট থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা 4 কমিশনের। সংবিধান, নির্বাচন পদ্ধতি, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারে নানা সুপারিশ, ফেব্রুয়ারিতে দেবে বাকিরা। এবং ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর-এর সাবেক সদস্য মতিউর রহমান স্ত্রী সহ ডিবির জালে গ্রেফতার দেখানো হবে দুদকের মামলায়, আজই তোলা হবে আদালতে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।